পাকিস্তান ক্রিকেট দলকে কি আর এমনি এমনি আনপ্রেডিক্টেবল বলে? গত ম্যাচে তারা যতটা জঘন্যভাবে হেরেছিল, এই ম্যাচে তারা ঠিক ততটাই দুর্দান্তভাবে জিতেছে। এবং অ্যাকচুয়ালি তাদের বোলিং দেখে মনে হচ্ছিল তারা শুধুমাত্র জয় চাইছে না, তারা বাংলাদেশকে বিধ্বস্ত করতে চাইছে, তাদের উড়িয়ে দিতে চাইছে। তার কারণ সালমান আলী আঘার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটার বদলা নিতে চাইছে তারা, এমনটাই মনে হচ্ছিল অ্যাকচুয়ালি। এবং বাংলাদেশ যে ব্যাটিং করেছে, প্রতিপক্ষের কাজটা আরও সহজ হয়ে উঠেছে। এরকম ব্যাটিং করলে আর কি বা বলা যাবে, তাই না? কিন্তু মিরাজ অ্যাকচুয়ালি যে কাজটা করেছেন, যেভাবে রান আউট করেছেন, একদম সঠিক, 100%। ভবিষ্যতে আবার সুযোগ এলে আবারও করুন, যে কোনো দলের বিপক্ষে করুন, যে কোনো বোলার, যে কোনো ক্রিকেটারের ঠিক এই কাজটাই করা উচিত। কারণ নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটার ক্রিজ থেকে বেরিয়ে এসে বল হাত দিয়ে ধরার চেষ্টা করছেন। কিসের স্পোর্টসম্যান স্পিরিট, কিসের সিম্প্যাথি? রুল বুকের মধ্যে রয়েছে এবং আমি পরিষ্কার আউট করেছি তাকে, পরিষ্কার আউট বলছি, এই নিয়ে আলোচনা করছি। কিন্তু তার আগে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কি বলবো, এটা কি ব্যাটিং হলো? ব্যাটিংয়ের কথা বরং পরেই আলোচনা করি, কারণ যত বলবো ততই কম হবে। আগে বরং ওই রান আউটের ব্যাপারটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, মিরাজ যেভাবে সালমান আলী আঘাকে আউট করলেন, সেটা কি ঠিক হয়েছে? সেটা কি উচিত হয়েছে? কারণ অনেকেই দেখছি স্পোর্টসম্যান স্পিরিটকে টেনে আনছেন, বিশেষ করে পাকিস্তানের রামিজ রাজা। তিনি কমেন্ট্রি বক্সে এতবার স্পোর্টসম্যান স্পিরিটের উল্লেখ করলেন যে কি বলবো। তিনি ওই 2023-এর ঘটনাটা টেনে আনলেন, সাকিব যখন ম্যাথিউসকে টাইমড আউট করেছিলেন। রামিজ রাজার মতে সেদিনের সাকিবের মতন আজকে মিরাজও কিন্তু স্পোর্টসম্যান স্পিরিটের এগেনস্টেই গেছেন। জাস্ট বলে রাখলাম, আমি দেখছি অ্যাকচুয়ালি অনেকেই, মানে অনেক সাকিব ফ্যান, তামিম ফ্যান, মিরাজ ফ্যান সব ভাগ হয়ে গেছেন এই আউটটাকে কেন্দ্র করে। জাস্ট বলে রাখলাম, রামিজের মতে সাকিবও সেদিন স্পোর্টসম্যান স্পিরিটের এগেনস্টেই ছিলেন, আজ মিরাজও তাই আছেন। জাস্ট বলে রাখলাম, ঠিক আছে? এবার ঘটনাটা বলি ঠিক কি হয়েছে, তাহলে এই স্পোর্টসম্যান স্পিরিটটা এখানে কোথায় লাগানো যায় সেটা ভেবে দেখা যাবে, ঠিক আছে? প্রথমত মিরাজ বল করলেন, ঠিক আছে? রিজওয়ান বলটা খেললেন, বল তখনও থেমে যায়নি, বল তখনও ডেড হয়নি, বল তখনও গেমের মধ্যেই রয়েছে, ঠিক আছে? বল একটা জায়গায় গিয়ে থেমে যায়নি। অনেক সময় হয় না, বল এক জায়গায় গিয়ে থেমে গেছে, ঠিক আছে, সবাই ভাবলেন ওকে দ্যাটস ইট, তেমনটা কিন্তু হয়নি, বল গেমের মধ্যে রয়েছে। ঠিক সেই সময় সালমান আলী আঘা ক্রিজের বাইরে দাঁড়িয়েছিলেন। কার সামনে, কার পিছনে, কার উপর, ওইসব ম্যাটার করে না, তিনি ক্রিজের বাইরে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ তাকে তখনও ক্রিজে ঢুকতে হবে, ঠিক আছে? তিনি ক্রিজের বাইরে দাঁড়িয়ে আছেন। রিজওয়ান বলটা যে লাইন বরাবর খেলেছেন, বলের যে অভিমুখ, সেই অভিমুখে চলে এলেন সালমান আলী আঘা। তিনি শুরুতেই চাইলে সরে একদিকে সরে যেতে পারতেন, ডান দিকে বা বাঁদিকে, বলকে বলের মতন যেতে দিতে পারতেন না, তিনি বলের দিকে গেলেন, ঠিক আছে? বলের দিকে গেলেন, বলের গতি, মানে বলের যে অভিমুখ, সেই গতিপথে তিনি চলে এলেন। এবার মিরাজ সেই জায়গাতে বলটা ধরতে যাচ্ছেন, সেই সময় সালমান আলী আঘা ক্রিজের বাইরে দাঁড়িয়ে, ঠিক আছে? এবার মিরাজের উদ্দেশ্য ছিল শুরু থেকে বলটা ধরা, সালমান আলী আঘাকে ধাক্কা মারাও নয়, সালমানের রাস্তাতে চলে আসাও নয়, কিছুই নয়। মিরাজের উদ্দেশ্য শুরু থেকে ছিল বলটা ধরা। এবং সালমান আলী আঘার উদ্দেশ্য শুরু থেকে কি ছিল? কিছুই না। তার উদ্দেশ্য কি হওয়া উচিত ওরকম সিচুয়েশনে? ক্রিজের দিকে ফিরে যাওয়া অথবা রান নেওয়ার চেষ্টা করা, না, তিনি বলের সামনে জাস্ট দাঁড়িয়ে রইলেন। এবং মিরাজ যখন বলটা ধরতে গেলেন, তখন সালমান আঘা তার সামনে এলেন এবং ওই দুজন একটা ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হলো। তখন সালমানের ইচ্ছে হলো আমি নিজেই বলটা কুড়িয়ে মিরাজকে দিই। ফার্স্ট অফ অল, তিনি যদি বলটা হাতে নিতেন, প্রথমেই ওই জায়গাতে অ্যাপিল হওয়া উচিত ছিল অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে। একজন ফিল্ডার বলটা ধরতে আসছেন, সেই জায়গাতে একজন মানে নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো একজন কি করলেন, বলটা নিজের হাতে তোলার চেষ্টা করলেন। তো শুরুতে তিনি যদি বলটা তুলতেন, ওখানেই তো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হতো। তো সেটা করেননি, ঠিক আছে, তো সেটা করেননি, কিন্তু তিনি তখনও ক্রিজের বাইরে দাঁড়িয়ে। তখনও তার কি করা উচিত? মিরাজ বলটা হাতে পেয়ে গেছেন, তিনি তো ওই জায়গাতে দাঁড়িয়ে ক্রিজে আবারও ফেরার চেষ্টা করবেন না, তিনি দাঁড়িয়েই রইলেন ক্রিজ থেকে কিছুটা দূরে। এবং মিরাজ অবশ্যই রান আউটটা করলেন এবং 100% ওই জায়গাতে ওটা এথিক্যালি, লিগালি, লজিক্যালি সব কিছুর দিক থেকেই ওটা রান আউট। ক্রিকেটের রুল বুক অনুযায়ী এটা পরিষ্কার রান আউট। তাহলে স্পোর্টসম্যান স্পিরিট, এই যে আমি বলছি, কোথায় স্পোর্টসম্যান স্পিরিট, কিসের স্পোর্টসম্যান স্পিরিট? এবার এই জায়গাটা বলি, আপনি বলুন এই জায়গাতে স্পোর্টসম্যান স্পিরিটটা কোন জায়গাতে লাগানো উচিত, যে কোন জায়গাতে মিরাজ যে জিনিসটা করেছে সেটা স্পোর্টসম্যান স্পিরিটের এগেনস্টে? বলুন। মিরাজ কি সালমানের আঘাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন যে ভাই আমি বলটা নিয়ে রান আউট করবো? সেটা কি হয়েছে? না। সালমান আলী আঘা মাঝপথে কি পিছলে পড়ে গেছেন? অনেক সময় তো আমরা দেখি ক্রিজে দৌড়াতে কি পিছলে পড়ে যান এবং সেই সময় অনেকেই জাস্ট ইচ্ছে করে রান আউটটা করেন না, তেমনটা হয়েছে না। সালমান আলী আঘা ক্রিজের বাইরে দাঁড়িয়ে, মিরাজ তাকে ধাক্কা মেরে ক্রিজের বাইরে পাঠিয়েও দেননি। সালমান আলী আঘা ক্রিজের বাইরে দাঁড়িয়ে তিনি বলের গতিমুখের সামনে চলে এসেছেন এবং মিরাজের সাথে তার একটা মোটামুটি ধাক্কার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তখন তার ইচ্ছে হয়েছে চলো একটু ভালো কাজ করি, একটু বল কুড়িয়ে দিই। আপনি বলুন মিরাজ যে কাজটা করেছেন কোন দিক থেকে ভুল করেছেন? স্পোর্টসম্যান স্পিরিটের এগেনস্টে মিরাজ কাজ করেছেন, কোনটা ভুল?
আউট না করা এটাই মানে সালমানকে আউট করে দেওয়া সেটাই ভুল। সেটাই যদি হয় তাহলে কোনো রান আউটই হওয়া উচিত নয়, কোনো রান আউট, দুনিয়ার কোনো রান আউটই হওয়া উচিত নয়। সেক্ষেত্রেও ব্যাটার ক্রিজের বাইরেই থাকেন, সালমানও ক্রিজের বাইরেই থাকেন। আমি বল তুলে তোমাকে দিতে গেছি, সেটা যদি খুব একটা মহৎ কাজ হয়ে যায় তাহলে কি বলবো, আমি বল তুলে দিতে গেছি, তুমি আমাকে রান আউট করে দিলে, মা তাহলে আমি রান নিতে গেছি, তুমি আমাকে রান আউট করছো, আমাকে রানটা তো কমপ্লিট করতে দাও। বা যে ব্যাটার স্টাম্পড আউট হন, আরে ভাই আমাকে ক্রিজে পৌঁছাতে দাও, আমি জাস্ট একটু মারতে গিয়ে বেরিয়েছি, রান তো হয়নি, আমি তো ছক্কা মারিনি, ডটই তো হয়েছে, আমাকে ক্রিজে পৌঁছাতে দাও, তাহলে সেটাও আউট হওয়া উচিত নয়, সেটাও তাহলে স্পোর্টসম্যান স্পিরিটের বিরুদ্ধ। ভাই স্টাম্পড আউট করে দিল, ব্যাটারকে ক্রিজে পৌঁছাতেই দিল না, কোন জায়গাতে এখানে স্পোর্টসম্যান স্পিরিটের লজিকটা আনা হবে আপনি বলুন। আমি বলছি যদি মিরাজ ধাক্কা দিয়ে ফেলে দিতেন, সালমান যদি পিছলে যেতেন, তাহলেও যদি আউট করতেন মিরাজ, তাহলে অবশ্যই সেটা স্পোর্টসম্যান স্পিরিটের বিরুদ্ধ। কিন্তু এই জায়গাতে কোথায় ভাই স্পোর্টসম্যান স্পিরিটটা লাগাবো, কোন জায়গাতে? সালমান আলী আখাকে কে বলেছিল তো ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য? আর যারা অ্যাকচুয়ালি এই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে আলোচনা করছেন, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা ওই ঘুরে ফিরে সাকিব ফ্যান, মিরাজ ফ্যান, তামিম ফ্যান এরকম ভাগ হয়ে গেছে বলে এই নিয়ে আলোচনা হচ্ছে। মুশফিকুর রহিম যখন আউট হয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে বল ধরার জন্য, সেটাও কোনোভাবে আউট বলে কিছুই হতো না, সেটাও তো ছাড় দিতে পারতো নিউজিল্যান্ড, দিয়েছিল কি? দেয়নি, কারণ ওটা রুল বুকের মধ্যেই রয়েছে। আমি বলটা হাত দিয়ে ধরছি, কেন ধরছি? এর মানে আউট ক্রিকেটের রুল বুকে লেখা আছে। ক্রিকেটের রুল বুকে যেটা লেখা আছে সেটা হলো বল ব্যাটে লাগার পর সেটা যদি উইকেটের দিকে যায়, সেই সময় তুমি যদি পা দিয়ে বা আরেকবার ব্যাট দিয়ে সরিয়ে দাও, তাহলে সেটা আউট নয়, সেটা তুমি করতে পারো। কিন্তু বল একবার ব্যাটে লেগেছে, তারপর আমি হাত দিয়ে বলটাকে সরিয়ে দিচ্ছি, এটা ক্রিকেটের রুল বুকে লেখা নেই। সুতরাং বিপক্ষ দল যদি এটাতে অ্যাপিল করে তাহলে তুমি আউট হবে। মুশফিকুর রহিম সেভাবেই আউট হয়েছিল। আজকে রুল বুক রয়েছে তো তাই লেখা রয়েছে। তুমি একজন ক্রিজের বাইরে একজন দাঁড়িয়ে রয়েছে, সে হাত দিয়ে বলটা তুলতে চাচ্ছে, সে হাত দিয়ে বলটা তুলতে যাচ্ছিল কেন? ফার্স্ট অফ অল সালমান আলী আখার উদ্দেশ্যে প্রশ্ন এটা যে হাত দিয়ে বল তুমি তুলবে কেন? গেমের মধ্যে রয়েছে বলটা কি ডেড হয়ে গেছে? প্রশ্নটা তো এখানে করা উচিত যে সালমান বলটা হাত দিয়ে তুলছে কেন? সালমান হাত দিয়ে তুলতে গেছে, সাহায্য করতে গেছে। আরে সাহায্য কে করতে বলেছে? ওই জায়গাতে সাহায্য করার প্রশ্নটা আসছে কোথা থেকে? সুতরাং ক্রিকেটের রুল বুক অনুযায়ী এটা 100% আউট, এবং এখানে ভাই স্পোর্টসম্যান স্পিরিট দেখানোর কোনো দরকারই নেই। এবং এই স্পোর্টসম্যান স্পিরিট শব্দটা মানে যত এরকম সিচুয়েশন এই শব্দটা দেখি ততই আমার বিরক্তি লাগে। আরে কেউ ওই নন স্ট্রাইকার প্লান্টে রান আউট করলে সেটাও স্পোর্টসম্যান স্পিরিটের এগেনস্টে, কেউ এরকমভাবে রান আউট করলে সেটাও এগেনস্টে, টাইমড আউট করলে সেটাও এগেনস্টে, এইদিকে ওই এবং যদি বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বলি, কি বলবো মানে 275 চেস করতে এসে কিভাবে ব্যাটিং করা উচিত, কি অ্যাপ্রোচ হওয়া উচিত, কি মেন্টালিটি থাকা উচিত, সেটাই হয়তো তাদের ধারণা নেই, সেই ক্লিয়ারিটিটাই নেই। 275 টার্গেট ছিল, 350 বা 400 নয়। কিন্তু শুরু থেকে যেভাবে চালিয়ে খেলার চেষ্টা করলেন, তামিম যে শটটা খেলতে গিয়ে আউট হলেন, বিশেষ করে তানজিম আউট হওয়ার পর সাইফ যে শটটা খেলতে গিয়ে আউট হলেন, কোনো দরকার ছিল ওগুলো? 350 চেস করতে আসছেনি তারা। পাওয়ার প্লেটা একটু ঠিকঠাক দেখে খেলতো, 40 রান, কোনো উইকেট হারাবো না, তারপরে 40 ওভারে আমরা ঠিকঠাক রান চেস করার জন্য খেলবো, সেট হয়ে যাব, ভালো পার্টনারশিপ বিল্ড হবে, এটাই তো হওয়া উচিত। শুরুতেই তারা পাওয়ার প্লেতেই ম্যাচ জয়ের জন্য বেরিয়ে গেছে। প্রথম ম্যাচের সাথে এই ম্যাচের অনেক আকাশ পাতাল তফাৎ ছিল, কে বোঝাবে? এতক্ষণ তো মিরাজকে আমি ডিফেন্ড করে গেলাম, কিন্তু মিরাজ ব্যাট হাতে যে কাজটা করলেন সেটা কি করলেন? মিরাজ তো ক্যাপ্টেন দলের, বোলিং এর সময় তো তিনি নিজেকে নিয়ে আসেন আগে, তাহলে আজকে 3টে উইকেট পড়ে যাওয়ার পর একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে আসতেই তো পারতেন। অতীতে তো 4 নম্বরে ব্যাটিং করেছে, 5-এ ব্যাটিং করেছেন। না আমি 7-এ নামবো, আমি বলে রেখেছি, মানে আমি 7-এই নামবো, আমি তার আগে নামবো না। ওই জায়গাতে তো মিরাজ আসতে পারতেন। হৃদয় এবং আফিফকে একটু রেখে দেওয়া হতো, মিরাজ আসুন, অভিজ্ঞতা আছে তার, খেলুন লিটনের সাথে। ওই সময় মিরাজ এবং লিটনের মতো দুজন সিনিয়র যদি ব্যাটিং করেন সেটাই তো বেস্ট হবে। না, মিরাজ এলেন না, এবং তারপরে 5 বলে 1 রান করে আউট হলেন। এভাবে কিভাবে হবে? বোলিং এর সময় আজকে দেখা গেল শুরুতে প্রচুর রান হচ্ছে, পাকিস্তানি ব্যাটাররা প্রচুর রান করছে, পাওয়ার প্লেতে কিন্তু মিরাজ আসতে পারতেন। হ্যাঁ আমি জানি মিরাজ এসে একটা উইকেট তুলেছেন, কিন্তু তার মানে এই নয় যে পাওয়ার প্লেতে তিনি আসতে পারতেন না। তিনি জানতেন যে পাওয়ার প্লেতে আসলে আমি রান খাবো, সুতরাং তিনি এলেন না। তাহলে এই জায়গাগুলো কি? মিরাজকে আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম স্বার্থপর ক্যাপ্টেন্সি। অনেকেই বলেছিলেন আরে ভাই মিরাজ যে উইকেটগুলো তুলছিলেন, প্লাস মিরাজ বাহাতিদের সামনে ব্যাটিং করছিলেন, ম্যাচ আপ ছিল। কিন্তু ম্যাচ আপ ছিল আমি জানি, কিন্তু ওই পরিস্থিতিতে লাস্ট উইকেটে আমি তো অন্য অপশন ট্রাই করে দেখতে পারতাম। আমার একটা উইকেট চাই আর একটা ওভার আমি করবোই, আমি পুরো ওভার কোটা শেষ করবে, এমনটা কেন? আজকেও ঠিক সেম। আজকে চাইলে বোলিং একটু আগে আসতে পারতেন, কারণ কঠিন সিচুয়েশন ছিল। আজকে চাইলে ব্যাটিং একটু আগে আসতে পারতেন, কারণ 3টে উইকেট পড়ে যাওয়ার পর ওই সময় অভিজ্ঞতা দরকার ছিল। মিরাজের যে অভিজ্ঞতা 10 বছরে, সেটা রয়েছে এই টিমের আর বাকি কারো, লিটন বাদ দিয়ে না।
মেহেদী হাসান মিরাজ এলেন না, তাহলে এরকম ক্যাপ্টেন্সি করলে কি করে হবে? তাওহিদ হৃদয় কোন পরিস্থিতিতে ওই সময় ডট খেলছিলেন? বৃষ্টির পরে যখন একটা টি-20 ম্যাচের মতো সিচুয়েশন রয়েছে, তখন হৃদয় ডট খেলে গেলেন। লিটন একদিক থেকে আউট হলেন, ম্যাচ শেষ। এবং লিটনও যে শটটা খেলতে গিয়ে আউট হলেন, কি ভাই, যেদিন লিটন ভালো খেলেন একটা শটও দৃষ্টিনন্দন হয়, কিন্তু যে শটগুলোতে আউট খেলেন সেগুলো দেখে মনে হয় কি। এবং হৃদয় কি খেলছেন? হৃদয় তো টি-20 ক্রিকেট খেলেন, জানেন কিভাবে খেলতে হয়, এটা কি অ্যাপ্রোচ? আর একটু 4 ছক্কা মেরে খেলতেন, ম্যাচ তো হেরেই গেছিল, লিটন আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ পারতো না, সিম্পল। কি অ্যাপ্রোচ হলো ওটা? এরকম ভাবে বেশি দিন টেনে নিয়ে যাওয়া মুশকিল। কি প্রথম ম্যাচে যতটা ভালো তারা রান চেস করেছিল, কারণ টার্গেট কম ছিল। এবার একটু টার্গেট বেশি হয়ে গেলেই যে এত সমস্যা হয়ে যাবে, তাহলে আর কি করা যাবে? শান্ত যে আউটটা হলেন, ভালো বল ছিল, কিন্তু তার মানে এই নয় যে কি বল, আমি জানি না কি বলা উচিত, সত্যি আমি জানি না। খুব বাজে ব্যাটিং হয়েছে, খুবই বাজে ব্যাটিং, কিছুই কোনোভাবেই কোনো কিছুই ডিফেন্ড করা যাবে না। বোলিংয়ের ক্ষেত্রে বললাম তো, বিরাজ আরও আগে বোলিং করতে পারতেন, বাট এবং একই সাথে এটাও বলতে হচ্ছে যে পার্ট টাইমার দিদি কেন বোলিং করানো হচ্ছে না? সাইফ, আফিফ এরা কেন বোলিং করছেন না? এরাও তো অফ স্পিনার। প্রথম ম্যাচেও এদের আনা হলো না, আজকে মাত্র আফিফ একটা ওভার করলেন। পাকিস্তানে তো এত মাহাতি, অফ স্পিনারকে খেলাও ভাই। মিরাজ একাই 10 ওভার বোলিং করবেন, বাকি কেউ কিছু করবেন না, এমনটা কি করে হবে? সাইফ হাসান আমার সেই মনে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট ওভারে একটা দারুণ রান ডিফেন্ড করেছিলেন। মিরাজের সেদিনও ভুল ক্যালকুলেশন ছিল যে লাস্ট ওভারে সাকিবকে আসতে হয়েছে বোলিংয়ে। সেদিন সাইফ কিন্তু ওভারে ওই 5 রান না 4 রান ডিফেন্ড করে দিয়েছিলেন, সুপার ওভারে গিয়ে। যাই হোক, কি বলবো আর। এবং তার আগেই কোনো একটা ম্যাচে আফগানিস্তানের এগেইনস্টে 3টে উইকেট তুলেছিলেন আমার মনে আছে, তাও সেদিকে তার ওভারে কোটা তো ছেড়েই দিন, আর বোলিংয়ে আনা হয়নি। এবং মিরাজকে তো তার সাইফকে তো তারপর থেকে মিরাজ বোলিংই দিচ্ছেন না। কি হচ্ছে? এরকম করলে কি করে হবে? সামনে ওডিআই বিশ্বকাপ, এখন টার্গেটটা ওডিআই নিয়েই হওয়া উচিত। সেখানে সিরিজ 1-1, মেবি বৃষ্টি না পড়লেই ভালো হতো, এরকম একটা সিচুয়েশন, বৃষ্টি না থামলেই ভালো হতো, এরকম একটা সিচুয়েশন যেন বাংলাদেশের সামনে ছিল। বৃষ্টি থেমে গেছে, এই টার্গেট কিভাবেই বা চেস করবো? আমি জানি ডিএলএস সবসময় আর কি মনোভূত হয় না, ডিএলএস খুবই ক্রুয়েল, যাকে বলে নিষ্ঠুর একটা পদ্ধতি, কিন্তু কিছু করার নেই। যেটা আছে, যেটা টার্গেট আমাদের সামনে আছে, যেটা চেস করার চেষ্টা করি, কিন্তু না, চেষ্টা তো দেখাই গেল না। শুরুতে একটু অতিরিক্ত প্রচেষ্টা, শুরুতেই জিতিয়ে দেবো পাওয়ার প্লেতে, হয় না, সবসময় এরকমভাবে হয় না। সিরিজ 1-1, শেষ ম্যাচে পাকিস্তানকে হারালে বাংলাদেশ সিরিজ জিতবে, এবং যদি হারায় তাহলে ওই বিশ্বকাপের কোয়ালিফিকেশনটা সহজ হবে তাদের জন্য, তাহলে আবার একটু টাফ হবে। শেষ ম্যাচ তারা ডিরেক্ট কোয়ালিফাই করে যাবে বলে আমার ধারণা, কিন্তু কি দরকার শেষ পর্যন্ত ধরে রাখার, তাই না? দেখা যাক।